জুলাই আন্দোলন বা 5 আগস্ট 2024 আগে পরে পুলিশ হত্যা, তখন থেকে নামটা উঠেছে যে বর্তমান সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে এই নামটা উঠলো যে জুলাই হত্যাকাণ্ডের, পুলিশকে নির্মমভাবে মেরে ফেলার, ওই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারতম হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম একটি হত্যাকাণ্ড, এর বিচার হবে কিনা। তখন একটা শ্রেণী, সুনির্দিষ্ট একটা শ্রেণী আটকে উঠলো, একদম তাদের দম যেন যায় যায় অবস্থা, হায় হায় কি হচ্ছে কি হচ্ছে কি বলে এসব। হ্যাঁ, কারা তারা আপনারা সবাই জানেন। জামাতে ইসলামী ফরম্যালি রিয়েকশন দিয়েছে, জামাতে ইসলামীর আমির কথা বলেছে। তদন্ত কিন্তু শুরু হয়নি, জাস্ট নামটা নেওয়া হয়েছে যে জুলাই অভ্যুত্থানে পুলিশের যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে এগুলো তদন্ত করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বরাদ দিয়ে নিউজ এসেছে এবং পত্রপত্রিকায় নিউজ এসেছে যে পুলিশকে সেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এই খবরেই অবস্থা। আমি যদি প্রশ্ন করি যে কোনো হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত হবে, এটা শুনলে পরে কেউ যখন বাধা দিতে শুরু করে, আটকে ওঠে, কেউ যখন বলে এটা করা যাবে না, এটা মীমাংসিত, মানুষকে মেরে ফেলেছে, এর কোনো বিচার নাই, এটা মীমাংসিত ইস্যু। কি অদ্ভুত দেশে আমরা বাস করছি, কি মবের রাজ্যে আমরা বাস করছি। যে মবের সাম্রাজ্য 18 মাস দেখেছি, এই মবের সাম্রাজ্য আরো 18 বছর টানতে হবে বাংলাদেশকে। যখন যারা এই ঘটনাটায় চিৎকার করে বিচার করা যাবে না, আপনি কি ধরে নিতে পারেন না যে এরাই হত্যাকাণ্ডের জন্য দায়ী, এরাই ফেসে যাবে বলে এরা এখন বিচার করতে দিবে না? এই বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচার আমি বিএনপি সরকার করবে কি করবে না, বিএনপি সরকার স্বরাষ্ট্রমন্ত্রী যত ঘুরিয়ে ফিরিয়ে বলেন, আমি মোটা দাগে বলেছি, বাংলাদেশ আমরা যে সভ্য জাতি, আমরা যে গর্ব শৃঙ্খল, মানে যেটা দেখেছি 24-এ আমাদের মূল চরিত্র যে তা না, এটা বোঝাতে গেলে এবং বিএনপি সরকার ইতিহাসের দায় থেকে নিজেকে বাঁচাতে চাইলে পুলিশ হত্যাকাণ্ডের টুকরো বিচার হবে এবং এটা করতে হবে। যখন পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু হবে, সেই যাদের ভেতরে চাপা ক্ষোভ, কষ্ট, বিচার না পাওয়ার, নির্মমভাবে এতগুলো মানুষকে মেরে ফেলার এই যাতনা বেদনা চেপে রেখেছিলেন, তারা যখন বলা শুরু করেছেন যে হ্যাঁ বিচার চাই, তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন কি বলেন নাই, এরকম একটা দোদুল্যমান অবস্থা আমরা জানি, আমরা বুঝি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার জায়গা থেকে এখন স্পষ্টত অনেক কিছু বলতে পারেন না, কারণ হচ্ছে তারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি জুলাই সনদে সই করেছেন, তাদেরকে বলতে হবে। জুলাই সনদ যদি কার্যকর না হয়, কার্যকর না থাকে, সেটা আদালতের মাধ্যমে হোক, সংসদের মাধ্যমে হোক, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলার কিছু থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিএনপি জুলাই সনদে সাইন করা হোক, তার অমতের বিষয়গুলোর মধ্যেই কৌশলগতভাবে সাইন করেছে, সে বলতে পারে না যে হ্যাঁ অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়ে যে পুলিশ হত্যার বিচার হবে। তবে আমরা বলে রেখেছি ঘটনা কোন দিকে করাবে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন এবার দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। রবিবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী বরাদ দিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেই অনুযায়ী চলবে। এর পরিপ্রেক্ষিতে সাউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন আমি জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে, সরকার সেই নীতিতেই রয়েছে। সাউদ্দিন আহমেদ হয়তো শ্যামরেখি না কুলরেখি অবস্থা, সই করেছে। এখন জুলাই এই ইনডেমনিটি দেওয়ার টোটাল দায়, অফিসিয়াল দায় বিএনপি তার কাঁধে নিবে কি নিবে না। আবার বিচার করতে গেলে অনেক বিষয় আছে, আবার পুলিশের উপর, পুলিশকে আস্থায় নেয়, সরকার পুলিশের নিজের আস্থায় যাওয়ার বিষয় রয়েছে। সবকিছু মিলিয়ে রাজনীতিতে এই জুলাই পুলিশের হত্যাকাণ্ডের বিষয়ে একটা অভ্যন্তরীণ বড় খেলা চলছে, সেটা নিশ্চিত করে বলা যায়। এবং এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশে এই মুহূর্তে। মানে এই 12 তারিখের নির্বাচনের পরে যেটা সবচেয়ে বিগ কোশ্চেন বা $1 মিলিয়ন কোশ্চেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। ভাই, আপনি নালা বন্ধ করতে পারবেন, খাল বন্ধ করতে পারবেন, মরা নদীরে আপনি বন্ধ করতে পারবেন, ভাই আপনি এই যমুনাকে বন্ধ করতে পারবেন, তিস্তার স্রোত বন্ধ করতে পারবেন না ভাই। আওয়ামী লীগ হলো ঝড় তুফানের সাথে তুলনা করেন।
আওয়ামী লীগ নিষিদ্ধ, সো হোয়াট, আওয়ামী লীগ এটা আপনি বিশ্বাস করেন, ধরেন আমি ক্ষমতায় এবং আমি সর্বোচ্চ পাওয়ার, এবং আমি একেবারে ধরে নিলাম আমি 20 বছর ক্ষমতায় থাকবো, তারপরে তো আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করতাম না, এমনকি আমি বিএনপি নিষিদ্ধ করবো না যদি আমাকে 20 বছরের জন্য ক্ষমতা দেওয়া হয়। কারণ আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধ করতে পারবেন না, আওয়ামী লীগ তো পারবেনই না। এগুলো নিষিদ্ধ থোড়াই কেয়ার করে ভাই। আরে ভাই, নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, এই তো শেখ ফরিদের জন্ম হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আমার মতো লোক কই পাইতেন, আমরা কথা বলতাম। আপনি 32 নম্বর না ভাঙলে আমরা কথা বলতাম, আমাদের খুঁজেই পাইতেন না, আমাদের আগে কেউ চিনতো। এখন অবশ্য আপনাদের চ্যানেলগুলোর বরকতে দেশ বিদেশ সবাই এখন সারা দেশের, ওই যে আমার 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 সহ আলোচক বললেন তার শ্বশুরবাড়ি ঈশ্বরগঞ্জের লোকজন আমাকে চিনে, ঈশ্বরগঞ্জ আমি কোনদিন যাই নাই, ঠিক আছে, তাই আমাকে চিনে, দেশে বিদেশেও চিনে। এটা কেন হয়েছে? এদের কারণে। 32 নম্বর ভাঙার কারণেই তো আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে গেছে। আওয়ামী লীগ কি এই 17 মাসে আওয়ামী লীগ কি ফেরেস্তা হয়ে গেছে? এই 17 মাসে আওয়ামী লীগ কি আসমান থেকে দুধ আইনা মানুষের ফিটার খাওয়াইছে? আওয়ামী লীগ কেন এত জনপ্রিয় হলো? যে আওয়ামী লীগ 10 তারিখের নাম নেওয়ার লোক ছিল না, আগস্ট মাসে তার নাম নেওয়ার লোক ছিল না, খোদ আওয়ামী লীগের ধরে নিয়েছিল 20 বছর, আর আওয়ামী লীগের নাম কেউ নেবে না। কেউ কত বলেছে বিএনপি জামাতের বলছে 100 বছরের নাম নেবে না, কিন্তু এখন আপনি দেখেন তো আগেই ভালো ছিলাম। এগুলো কাদের জন্য হয়েছে? ওই নিষেধাজ্ঞা দিয়ে যায় আসে না। এই নিষেধাজ্ঞা কোনো দামই নাই, 5 পয়সা দাম নাই, বরং এই নিষেধাজ্ঞা দিয়েছে বলেই আওয়ামী লীগ আরো স্ট্রং হবে। আর একটা জানেই না, আপনি যখন যেটা নিষিদ্ধ করবেন তার প্রতি মানুষের আগ্রহ থাকবে বেশি। নিষিদ্ধ করেছেন বলেই আওয়ামী লীগের তরুণ কর্মী যারা যারা জীবনে আওয়ামী লীগের 10 পয়সা সুবিধা মানে তারা অফিস করতে যায় জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু যদি এটা খুলে ওপেন করে দেন, কালকে কিন্তু ওই যে যাদের নামে দোষ আছে, যারা অপরাধ করেছে, তারা মাঠে থাকতো। আর তারা মাঠে থাকলে আপনারা সুবিধা পেতেন। বরং এই তৃণমূলের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে সাধারণ আওয়ামী লীগ, সাধারণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ উগ্র হয়ে যাবে, ডেসপারেট হয়ে যাবে। এবং সেটা হচ্ছে নিষিদ্ধের কোনো 5 পয়সা দাম নেই। আপনি বিশ্বাস করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কি আপনি আওয়ামী লীগের যে শুধু একটা জেলা মানে একটা বিভাগের নেতাদের জেলখানায় বললে আপনার জেলে জায়গা হবে? আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ কালকে যদি, যেমন আমার ধারণা, আমি যদি আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের যদি আমি নীতি নির্ধারকদের একজন হইতাম, বা আওয়ামী লীগ যদি আমাকে পরামর্শক নিয়োগ দিত, আমি বলতাম আপনারা গণ গ্রেপ্তারে চলে যান। ভাই, কালকে যদি আওয়ামী লীগ বলে আমরা গণ গ্রেপ্তারে যাবো, গণহারে জেলে চলে যাবো, অ্যাডভান্স চলো আমরা, ভাই আপনি জেল মতো পাবেন না তো। একটা বিভাগের লোক সারা বাংলাদেশে যে জেলখানা আছে সব খালি করে দিয়ে ঢুকাইতে পারবেন আপনি। তাহলে এই লোকগুলো আপনি খাওয়াইতে হবে। আপনি মিনিমাম আওয়ামী লীগের 40 থেকে 50 লাখ লোক আছে, সবগুলো হয়তো খাওয়াবেন। এত টাকা সরকারের কোষাগারে আছে। আচ্ছা, বুঝেন আসলে এই যে আপনি যেটা বললেন, এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বিএনপি কে নিষিদ্ধ করা বাংলাদেশ অসম্ভব, অসম্ভব। বিএনপি কে অসম্ভব, আর আওয়ামী লীগ তো বহুত দূরের কথা। আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন ভাই? মনে করেন যারা আওয়ামী লীগ করে না তারা তখন উঠে নামবে। আমি তো আওয়ামী লীগ করি না, আমি কেন কথা বলতে আসছি? কারণ কি? কারণ আপনি যখন মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, আপনি যখন মুক্তিযুদ্ধকে আক্রমণ করে বসেছেন, আপনি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, আপনি ভারত বিরোধিতা করতে গিয়ে আপনি যখন পাকিস্তানের পক্ষ নিয়ে নিয়েছেন, তখন তো আমরা সাধারণ মানুষ বসে থাকতে পারবো না। কারণ যখন যোগ্যরা মাঠে না থাকবে, তখন অযোগ্য আমার মতো লোক সামনে চলে আসবে। দেখেন নাই যে যোগ্যরা মাঠে নাই, তাই আমার ভাবির বলারা যারা আমার হাঁটুর বয়সী, যারা আমার ব্যাগ টানার যোগ্যতা রাখে না, মানে রাজনৈতিক প্রেক্ষাপটে বলতেছি, রাজনৈতিক যোগ্যতা, আমার ব্যাগ টানার যোগ্যতা রাখে না, যেটা ফজলুর রহমান সাহেব বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বিএনপির উপদেষ্টা বলেছেন যে এনসিপির নেতা যারা, এরা রাজনৈতিক নেতাদের ব্যাগ টানার যোগ্যতা, এটা সত্য কথা বলেছে তো। আরে ভাই, আমি কমরেড জসীমউদ্দিন মন্ডলের জুতা টানছি, আমি আমার কমরেডদের ব্যাগ নিয়ে ঘুরছি, জেলা লেভেলের কমরেড সভাপতির ব্যাগ নিয়ে ঘুরছি 10 বছর, জেলা কমিটির সভাপতির ব্যাগ নিয়ে ঘুরছি 10 বছর, কমপক্ষে 10 বছর। আমরা আমরা তাহলে বুঝতে পারছেন তো কি বলছি? মানে অভিজ্ঞতা অর্জন করতে আমাদের স্টাডি করতে হয়েছে, মাঠে থাকতে হয়েছে, মায়ের খেতে হয়েছে, দৌড়ানি খাইতে হয়েছে, না গায়ে থাকতে হয়েছে। তখন তো এরকম ছিল না, তারপর মায়ের খেতে হয়েছে। আরে ভাই, শেখ হাসিনার উপরে যখন হামলা হয়, সেটা প্রতিবাদ করতে গিয়েছিলাম পল্টন ময়দানে, কি মায়ের রে ভাই, মানে জীবনে প্রথম বেশি মায়ের ওই ইয়েতে গিয়ে খাইছিলাম, কমিউনিস্ট পার্টির লোকজনের পক্ষ থেকে। তখন একটা মানববন্ধন, তখন কিন্তু ডিজিটাল ব্যানার সবে আসতেছে, মানে আপনি চাইলেই ওই নীলক্ষেতে ফোন করলেন আর আইসা আপনার 10 মিনিট দিয়ে গেলেই সুযোগ ছিল না। তখন একটা ডিজিটাল ব্যানার করা সর্বপ্রথম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম বিরোধী দলীয় নেত্রীর উপরে হামলার প্রতিবাদে পল্টন ময়দানে বিশাল বড় ব্যানার নিয়ে মিছিল করেছে। খোদ আওয়ামী লীগেরা মিছিল করতে যাওয়ার সময় বলছে, হায় হায়, এত সুন্দর ব্যানার কেমনে করলেন আপনারা, কই থেকে করলেন, এগুলো জিজ্ঞেস করতে আমাদের। এই 10 মিনিট না যাইতে রে ভাই, আওয়ামী লীগের মার থেকে আমাদের, মানে আওয়ামী লীগ তো মায়ের খেলো, আওয়ামী লীগের জন্য আমরা ভাই গ্লাস ভেঙে ফাইন, আমাদের যে কি মায়ের দিল রে ভাই। তো আমরা এরকম রাজপথে মায়ের খেয়েছি, এটা করেছি, দীর্ঘ সময় আমরা সময় দিয়েছি।
তো এই জেলখানা এগুলো ভয় দেখায়, যারা রাজনীতি করে তাদের জেলখানা দেখায় ভয় দেখালে লাভ আছে? আচ্ছা 25 বছর, 20-25 বছর কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল না পাকিস্তান আমলে? নিষিদ্ধ করাতেই তো কমিউনিস্ট পার্টি যদি নিষিদ্ধ না হইতো তাহলে বাংলাদেশ 71 স্বাধীন হইতো না। এখন কমিউনিস্টরা বিভিন্ন ভাগে বিভক্ত, তারা দুর্বল, তাদের গুরুত্ব নাই, মানলাম, ভোট নাই মানলাম, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ এগুলোর জন্য তো বামপন্থীদের যথেষ্ট অবদান আছে। যদি একটা শ্রেণী বলেছিল এটা দুই কুকুরের কামড়া খামড়ি, তাদের কথা বাদ যায়, চিঙ্গুবামের কথা বাদ, কিন্তু যারা এই দেশের মানুষের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তারা তো বিশাল অবদান ছিল কমিউনিস্টদের, এটা তো অস্বীকার করা যাবে না। ভাষা আন্দোলনে, তারপর মুক্তিযুদ্ধের বিশাল অবদান, তাদের নিষিদ্ধ করে কি হয়েছে? তা আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনি কি করবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে হলো আওয়ামী লীগকে আপনি শানিত করবেন, অর্থাৎ আওয়ামী লীগকে আরো যোগ্য করে তুলবেন। আওয়ামী লীগেরা এখন কি করতেছে জানেন? এরা তো এটা জানে না, বরং এই মুহূর্তে আওয়ামী লীগকে যদি ওপেন করে দেয় তাহলে এই বর্তমান সরকারের আয়ু বেড়ে যাবে। মানে এখন যদি ধরে নেন এই সরকারটা আমরা একটা মার্জিন দিলাম 3 বছর টিকবে, যদি এটাকে ছেড়ে দেয়, সুযোগ দেয় রাজনীতি করতে, তাহলে এই সরকারটা 5 বছর চলে যেতে পারে। কিন্তু যদি এইভাবে স্টিম রোলার চালায়, তাদের নিষিদ্ধতা করে রাখে, টাল বাহানা করে, তাহলে আওয়ামী লীগ তখন বিপ্লবী দলে পরিণত হবে, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগকে যদি এই 26 সালের মধ্যে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ না দেয় তাহলে এই সরকার 3 বছরের উপরে টিকবে না। তারা বিপ্লবী দলে পরিণত হইলেই কিন্তু আক্রমণ করে, দখল করে নিবে পুরো বাংলাদেশ। আপনি আওয়ামী লীগের কি মনে করেন? আওয়ামী লীগের যদি 20% লোক বিপ্লবী রাজনীতি কর্মী নেতায় পরিণত হয়, শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার করে বিপ্লবী সরকারের প্রধান করে তারা হেলিকপ্টারে নিয়ে আসবে, আপনি নিশ্চিত থাকেন এটা ঘটবে যদি তারা আওয়ামী লীগকে, বরং এখন যদি আওয়ামী লীগকে তার নিষিদ্ধ যে অবস্থান আছে সেটা থেকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে বরং শেখ হাসিনা আসতে সময় লাগবে, প্রধানমন্ত্রী হতে সময় লাগবে। এটা বিএনপি নেতারা বুঝবে কিনা আমি জানি না, এটা তাদের ব্যাপার, কিন্তু এটা আমার ধারণা। আর আমি যদি আওয়ামী লীগ করতাম তাহলে এই মুহূর্তে আমি ঘোষণা দিতাম কিসের নিষিদ্ধতা, কতদিন নিষিদ্ধতা? 18 মাস ছিলই। সবাই বলতাম তোমরা গণগ্রেপ্তারে চলে যাও, তোমরা ওই মায়ের খাওয়ার চাইতে জেলে চলো, এমনিও মরছি অমনিও মরছি, চলো। কালকে দেখবেন এই সরকারের ডায়রিয়া শুরু হয়ে যাবে। আরে ভাবির পোলা বলতেছে না জামা তো হারিকেন লাগাই পিছিয়ে পাবেন না। মাথা সরিয়ে দিলে শরীর নিথর হতে খুব বেশি সময় লাগে না, কথাটি বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল পুরো ইরান নিস্তেজ হয়ে যাবে, খামেনি ছাড়া ইরান হয়ে পড়বে সাদ্দামবিহীন ইরাকের মতো। কিন্তু ট্রাম্প এখন বলছেন শেষ না দেখে ছাড়বেন না। বোঝা যাচ্ছে ইরানের যে বাস্তবতা সেটি ট্রাম্পের রেসলিং এর মাঠ নয়, বরং সেটি ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি জটিল। ট্রাম্প ইরানিদের যে জন্য মুক্তির ক্ষণ উপহার দেওয়ার দাবি করেছিলেন সেখানে আরো বাড়ছে মিসাইলের স্ফুলিঙ্গ, সাথে যোগ হয়েছে হিজবুল্লাহর আক্রমণ, বাড়ছে সৌদি আরবের মতো মুসলিম মিত্রদের আতঙ্ক। কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সামনে কি অপেক্ষা করছে? যুদ্ধের খেলা তো শেষ না, তাহলে কত দূর যাবে এই খেলা? ইরানের বর্তমান রেজিমের কি পতন ঘটবে নাকি হবে পুনর্গঠন, যেটি খামেনির উত্তরসূরিদেরকে মসনদে বসাবে? আর তা চেয়ে চেয়ে দেখবেন ডোনাল্ড ট্রাম্প। সেটি হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আর ট্রাম্পের মুসলিম মিত্ররা কতদিন নিরাপদে থাকবে, আর তাতে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা কিভাবে সামাল দেওয়া যাবে? এত প্রশ্নের উত্তর খুঁজবো আজকের বিশ্লেষণের সাথে। এমন একটি প্রশ্নের উত্তর খুঁজতে চাই যেটি কিছুটা অদ্ভুত। প্রশ্নটি হলো, কেন খামেনিকে মারার জন্য ইসরায়েল আমেরিকা শনিবার দিনটিকে বেছে নিয়েছিল? এর পিছনে এমন একটি কারণ আছে যেটিতে পরিষ্কার বিশ্ব রাজনীতিতে ধর্মীয় বিশ্বাসকেও ডাস্টবিনে ফেলে দিতে পিছপা হন না বিশ্ব মোড়লরা। গত কয়েক সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা বেশি বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয় 28শে ফেব্রুয়ারি শনিবার সকালে। সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে বড় ধরনের আঘাত সাধারণত গভীর রাতে পরিচালিত হয়। অন্ধকার আড়াল দেয়, আকাশ প্রতিরক্ষা থাকে বিভ্রান্ত, তাই প্রতিক্রিয়া দেখাতে সময় লাগে। কিন্তু এবার ছিল ভিন্ন চিত্র। শনিবার সকালেই শুরু হয় ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। কারণ সময় নয়, লক্ষ্য ছিল এখানে পরিষ্কার, ইরানি নেতৃত্বের সমাবেশকে এক আঘাতে বিচ্ছিন্ন করা, কমান্ড অ্যান্ড কন্ট্রোলকে অচল করা। এখানে দুটি প্রশ্ন উঠে আসে, কেন ঠিক শনিবারকে বেছে নেওয়া হলো হামলার জন্য, আর কিভাবে এই নিখুঁত হামলা পরিচালনা করে খামেনি সহ শীর্ষ ইরানি নেতাদের খুন করা হলো। দর্শক, বলা হতো আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন 86 বছর বয়সী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর
খামেনি যখন ইরানের হাল ধরেন তখন থেকে তিনি দেশটিকে এক কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। গত এক বছরে কমপক্ষে 3বার খামেনিকে মারার চেষ্টা করেও সফল হয়নি ইসরায়েল আমেরিকা। তবে এসব ঘটনার পর থেকে খামেনি ক্রমশ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বেশিরভাগ সময় কাটাতেন নিজের কম্পাউন্ডের সুরক্ষিত গভীর বাংকারে। খুব কমই তাকে বাইরে দেখা গেছে। অনেক কিছু হিসাব করে তিনি কাজের কৌশল আঁটতেন। যেমন শনিবার ছিল ইরানের শীর্ষ নেতাদের সাথে খামেনির বৈঠক। কেন শনিবার মিটিং ডেকেছিলেন খামেনি? কারণ খামেনি জানতেন ওই দিন হামলার কথা কেউ কল্পনাও করবে না। ইরানের এক কর্মকর্তা ফক্স নিউজকে জানান, 28শে ফেব্রুয়ারি ছিল শনিবার। মিটিং এর সময় ঠিক করা হয় রমজানের সকালে। ইহুদিদের কাছে দিনটি পরিচিত সাব্বাত হিসেবে। সাব্বাত কি? সাব্বাত হলো ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিন। এদিন সাধারণত তারা রোজা রাখেন, ফলে এই দিনে ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক হামলার আশঙ্কা নেই বলে ধরে নিয়েছিল ইরান কর্তৃপক্ষ। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহুর কাছে এটি হলো মোক্ষম ফাঁদ। তাদের কাছে ধর্ম পরে, আগে দরকার রক্ত আর জয়। ইসরায়েলের কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানটি আরো পরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু খামেনির বৈঠক আয়োজনের গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুত তা এগিয়ে আনা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল যে ইরানের শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে সিআইএ অত্যন্ত সতর্কতার সাথে খামেনির গতিবিধি, দৈনন্দিন রুটিন এবং অবস্থানের উপর নজরদারি চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে গত বছরের 12 দিনের যুদ্ধের পর থেকে ইরানি নেতৃত্বের উপর গোয়েন্দা নজরদারি করার সক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিআইএ নিশ্চিত হতে পেরেছিল যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুরক্ষিত সরকারি কম্পাউন্ডে ইরানের শীর্ষ কর্মকর্তাদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে স্বয়ং সর্বোচ্চ নেতা উপস্থিত থাকবেন। গোয়েন্দা তথ্যের এই হাই ফিডেলিটি বা উচ্চ নির্ভরতা নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার পূর্ব নির্ধারিত সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতা, নিরাপত্তা উপদেষ্টা ও সামরিক শীর্ষ কর্মকর্তারা একই স্থানে উপস্থিত, এমন সুযোগ অত্যন্ত বিরল। সেই মিটিং উইন্ডো নিশ্চিত হওয়ার পরে হামলার সময় এগিয়ে আনা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে। তেহরানের সর্বোচ্চ সুরক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেষ্টিত খামেনির কম্পাউন্ডে তখন আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুরের মতো শীর্ষ জেনারেলদের খামেনির ইনার সার্কেলে আলোচনা করছিলেন। ঠিক সেই মুহূর্তে কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই আকাশ থেকে নেমে আসে বাংকার বাস্টার মিসাইল, যা কংক্রিটের কয়েক স্তরের সুরক্ষা ভেদ করে মাটির গভীরে গিয়ে বিস্ফোরিত হতে সক্ষম। হামলার মূল কৌশলটি ছিল খামেনিকে প্রথম আঘাতেই নিশ্চিহ্ন করা, যাতে তিনি কোনোভাবেই গোপন সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেয়ার সুযোগ না পান। ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধ বিমান এবং মার্কিন ড্রোন প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই হামলাটি ইরানের S-300 রাডার সিস্টেমকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। স্যাটেলাইট চিত্রে কম্পাউন্ড ধ্বংস হওয়ার যে চিত্র দেখা গেছে তাতে স্পষ্ট এটি চলমান কোনো কনভয়ের উপর আঘাত নয়, বরং একটি স্থির কমান্ড সাইটকে লক্ষ্য করে চালানো আঘাত। সামরিক ভাষা যাকে বলা হয় ডেকাপিটেশন স্ট্রাইক। যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়, খামেনি যে ভবনে ছিলেন তার ভূগর্ভের গভীরে ছিল সুরক্ষিত এক আশ্রয় কেন্দ্র। এর গভীরতা এতটাই বেশি যে লিফটে একদম নিচে পৌঁছাতে সময় লাগতো প্রায় 5 মিনিট। তবে এর কিছুই এখন আর অবশিষ্ট নেই। রয়টার্সের তথ্য মতে সেখানে উদ্ধার করা হয়েছে খামেনির নিথর দেহ। এর মধ্যে চমকপ্রদ তথ্য দিয়েছে টেলিগ্রাফ। দর্শক, সিরাজউদ্দৌলার পতন হবে আর সেখানে মীর জাফর থাকবে না, তা কি হয়? টেলিগ্রাফ বলছে খামেনির ঘনিষ্ঠ মহলের ভিতর থেকেই বৈঠকের তথ্য ফাঁস করা হয়েছিল। মানে খামেনির ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে কোনো গুপ্তচর ছিলেন, আর তিনি শেষ পর্যন্ত নির্ধারণ করে দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ভাগ্য। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দিচ্ছে আরেক খবর। তারা বলছে ইরানে এই যে হামলা হলো তার শুরুর নেপথ্যে আছে সৌদি আরব। সৌদি যুবরাজের চাপেই নাকি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে
একাধিকবার ব্যক্তিগত ফোনে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন। যদিও প্রকাশ্যে সৌদি যুবরাজ মুখে মুখে কূটনীতির কথাই বলতেন, কিন্তু ভেতরে ভেতরে সৌদি যুবরাজের আতঙ্ক ছিল ইরান সৌদি আরবের তেলের মজুদ শেষ করে দিবে। সৌদি যুবরাজের টেলিফোনে সাড়া দিয়ে নিখুঁত প্ল্যান কষে খামেনিকে সরিয়ে দিয়ে স্বাভাবিকভাবে ভীষণই খুশি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেশি দেরি লাগেনি তার সেই খুশি চিন্তায় রূপ নিতে। ইরানও পাল্টা হামলা শুরু করে। ইরানের প্রথম যে অবস্থা সেটি বিবেচনায় নিলে এসব হামলার সাফল্যকে বেশ ভালোই বলতে হবে। ট্রাম্পের মুসলিম মিত্রদের চিন্তা পরিণত হচ্ছে দুশ্চিন্তায়। সৌদি যুবরাজ পাঠাচ্ছেন গোপন বার্তা, বলছেন ইরানের সাথে বাড়াবাড়ি করা যাবে না। ট্রাম্প অবশ্য জানিয়েছিলেন ইরানের অন্তর্বর্তীকালীন নেতারা আলোচনায় বসতে রাজি, কিন্তু ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বুড়ো আঙ্গুল দেখালেন, সব জানিয়ে দিলেন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান। তাহলে এই সংঘাতের সমাধান কি? এই যুদ্ধ কি চলতেই থাকবে? ইরানও কি এভাবে নেতাহীনভাবে একের পর এক মিসাইল ছড়িয়ে যাবে? দর্শক, যে লারিজানির কথা বললাম তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে একসময় অযোগ্য ঘোষিত হয়েছিলেন। সেই আলী লারিজানি এখন দেশের নেতৃত্ব শূন্যতার সংকটময় সময় আপৎকালীন নেতা হয়েছেন। তবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে এখন বিশ্ব জুড়ে চলছে নানা বিশ্লেষণ। ইরানের শাসনতন্ত্র অনুযায়ী 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ পরবর্তী নেতা নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা রাখে। বর্তমানে উত্তাল যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং শীর্ষ নেতৃত্বের শূন্যতায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বিশেষভাবে আলোচনায় আসছে। এর মধ্যে একজন হলেন আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে ইরানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং রেভলিউশনারি গার্ডসের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে আছেন। ইরানে বংশানুক্রমিক রাজতন্ত্রের বিরোধিতা থাকলেও বর্তমান সংকটময় মুহূর্তে সামরিক বাহিনীর সমর্থন নিয়ে তিনি একজন শক্তিশালী দাবিদার হতে পারেন। আছেন আয়াতুল্লাহ আলী রেজা আরফি, যিনি খামেনির অত্যন্ত আস্থাভাজন ছিলেন। ইরানের বর্তমান বিচার বিভাগের প্রধান গোলাম হুসেন মোহসেনি এজে হতে পারেন নতুন নেতা। যদি বেঁচে থাকেন তাহলে খামেনির নাতি হাসান খুমেনিও হাল ধরতে পারেন। তবে এই মুহূর্তে নেতাবিহীন ইরান যেভাবে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে তাতে চিন্তিত ট্রাম্পের মিত্ররা। নানা হিসেব করছেন বিশ্লেষকেরা। এর মধ্যে হিজবুল্লাহ রকেট হামলা শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন খামেনির মৃত্যু হয় ট্রাম্প যে বলেছিলেন মাথা সরিয়ে দিলে শরীর নিথর হতে খুব বেশি সময় লাগে না, সেটি যে হচ্ছে না সেটি ট্রাম্প বুঝে গেছেন। কারণ ইরানের বাস্তবতা ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি জটিল ও কুটিল। আল জাজিরার বিশ্লেষণ বলছে ইরানের শীর্ষ নেতার মাথা সরিয়ে দেওয়ার ফলটা পশ্চিমাদের কল্পনার সঙ্গে নাও মিলতে পারে। সেখানে এমন এক রাষ্ট্রের আবির্ভাব ঘটতে পারে যার অর্থনীতি কিংবা রাজনীতি সব ক্ষেত্রেই সামরিক বাহিনীর একচ্ছত্র আধিপত্য দেখা দেবে। আর এ ধরনের রাষ্ট্রে রাজনৈতিক সীমারেখা বলে কিছুই থাকবে না। খামেনির মৃত্যুর পরই সেখানে বিকল্প নেতা বসানোর হিসেব নিকাশ শুরু করে দিয়েছিল ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন খামেনির বিকল্প হিসেবে ভালো কিছু প্রার্থী আছেন, তবে কারা সেই প্রার্থী তা তিনি খোলাসা করেননি। কিন্তু বাস্তবতা ট্রাম্পের হিসেব নিকেশ থেকে অনেক দূরে আছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন শুধু বিমান হামলা চালিয়ে কিংবা শীর্ষ নেতাকে হত্যার মাধ্যমে একটা দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়, ট্রাম্পের এমন ধারণা ভুল প্রমাণিত হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা উপসহকারী সচিব মাইকেল মালরয় মনে করেন শুধু বিমান হামলার মাধ্যমে শাসন পরিবর্তন সম্ভব নয়। কথা বলার মতো যদি কেউ জীবিত থাকেন তাহলে বুঝতে হবে শাসন ব্যবস্থা এখনো বলবৎ আছে। দর্শক, যুক্তরাষ্ট্র ইসরায়েল যে হামলা চালাতে পারে সেটা ইরানও জানতো। তারা প্রায় 1.5 মাস ধরে সম্ভাব্য হামলার প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছে। গত বছরের জানুয়ারিতে যে হামলা হয়েছিল সেখান থেকেও তারা শিক্ষা নিয়েছে। এই কারণে ইরান জুড়ে ছোট ছোট যেসব সামরিক ইউনিট রয়েছে সেগুলো সদর দপ্তরের সরাসরি নির্দেশনা ছাড়াও যুদ্ধ চালিয়ে নিতে সক্ষম। শনিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলা চালায় ইরান। তারা ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও মার্কিন ঘাঁটিকে নিশানা বানিয়েছে। এটা ঠিক তেহরানের পক্ষে মার্কিন বা ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করা সম্ভব নয়, তবে ইরান যুদ্ধকে
এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে তাদের প্রতিপক্ষই যুদ্ধের ইতি টানতে বাধ্য হবে। এখন ইরানের লক্ষ্য হলো পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলে শত্রুপক্ষের যুদ্ধের খরচ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে তেহরান হরমুজ প্রণালী বন্ধ রাখা, ইরাকের হার্স আল শাবি কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লেলিয়ে দেওয়ার মতো কৌশল নিতে যাচ্ছে ইরান। বিশ্লেষকরা বলছেন ইরানের শাসন ব্যবস্থার এই টিকে থাকার সক্ষমতার মূলে আছে দ্বৈত সামরিক কাঠামো। সেখানকার নিয়মিত সেনাবাহিনী আর্টেস কেবল সরকারকে সুরক্ষা দেয় না, পাশাপাশি রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। দর্শক, খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। এই সিদ্ধান্তকে আদতে বিরোধীদের জন্য পাতা একটি ফাঁদ হিসেবে দেখছেন রাজনৈতিক সমাজবিজ্ঞানী সালেহ আল মুতাইরি। বলছেন এতে করে রাস্তাঘাটে লাখ লাখ শোকার্ত মানুষ পূর্ণ থাকবে, যা সরকারের জন্য মানব ঢাল হিসেবে কাজ করবে। ফলে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধাটা কঠিন হয়ে পড়বে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যে পারমাণবিক সক্ষমতা ধ্বংসের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র খামেনিকে মারলো, সেই পারমাণবিক বোমা কি আদৌ ইরানের কাছে আছে এবং তারা কি তা ব্যবহার করবে, নাকি এটি সেই সাদ্দাম হোসেনের গল্পের মতো আরেকটি ফাঁকা বলি? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে কোনো কার্যকর পারমাণবিক বোমা নেই, তবে তারা এর অত্যন্ত কাছে পৌঁছেছে। 2025 সালের জুন মাসের যুদ্ধের পর ইরানের অনেক পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ইরান দ্রুত তা পুনর্গঠন শুরু করেছে। তাদের কাছে বর্তমানে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র গ্রেডে 90% উন্নীত করতে মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। বিশ্লেষকদের মতে ইরান একটি পারমাণবিক ওয়ারহেড তৈরির কারিগরি জ্ঞান অর্জন করলেও তা ক্ষেপণাস্ত্রের মাথায় বসিয়ে নিখুঁতভাবে নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করতে আরো কয়েক বছর সময় লাগবে। তবে নেতৃত্বের এই বিপর্যয়ের মুহূর্তে ইরান যদি মনে করে যে তাদের অস্তিত্ব সংকটে, তবে তারা মরণ কামড় হিসেবে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিতে পারে, এমন আশঙ্কা করছেন কেউ কেউ। মৃত্যুদণ্ডের পরোয়া করেন, আমার মৃত্যুদণ্ড আমি পরোয়া করেন, আমি আসবো, দেখা যাক কি হয়। তাহলে নেতা কর্মীদের প্রতি নিশ্চয়ই এরকমই নির্দেশ থাকবে। নিশ্চয়ই উনি রুট লেভেলে কথা বলেন, ওনার নেতাদের কথা বলেন, সেই কথাগুলি তার এখানে উনি বলেন না, উনি জেনারেল ওনার বক্তব্যটা এখানে ধরেন ইন্টারন্যাশনাল ইস্যুজে, দেশের ইস্যুজে, মানে ছোটখাটো না, ওই মানে ছোটখাটো ইস্যু না, বড় ইস্যুজে সে ধরেন প্রশ্ন উত্তর, আপনারা যদি আমাকে প্রশ্ন পাঠান, বিপুলের এখানেই পাঠাতে পারেন, আমি প্রশ্নগুলি সংগ্রহ করতে পারি, সেই সংগ্রহ করে আমি আমার অকথতে একটা প্রশ্ন উত্তর একটা এপিসোড করতে পারি, ধরেন 30 থেকে 35 মিনিট বা 40 মিনিটের জাস্ট প্রশ্ন উত্তর। প্রথম দিকে সে ধরেন আপনাদের পাঠানো সরাসরি প্রশ্নগুলির আমি উত্তর দিলাম, তারপর হয়তো কিছু লাইভ উত্তর দেবো, কিন্তু লাইভ আমি বেশি দিতে পারবো না। কিন্তু আপনারা যদি আমাকে আগে গোছানো বড় ইস্যুস গুলো, দেশের এবং দেশের বাইরের ইস্যুস গুলো, যেটা আপনার জানতে ইচ্ছা করে আমার প্রশ্ন করেন, আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটা প্রশ্নোত্তর পর্ব আমি করতে চাচ্ছি, সেটা আপনাদের প্রশ্ন দেয়া এবং প্রশ্ন বাছাই করার বাছাইটা আমি করব। তো করে আমি একটা সিলেক্ট করে প্রথম যেটা পারি সেগুলো মানে যে প্রাইমারি, আপনি যে 10টা প্রশ্ন দিয়ে আলোচনা করতে সেটা সম্ভব হবে না, হয়তো প্রথম দিন 4টা প্রশ্ন 5টা প্রশ্ন এর মধ্যে সীমিত থাকবে, বড় ইস্যুস। তো যদি এটা দেন আপনার, আমি দেখতে পাবো, আমি আগামী সপ্তাহ থেকে প্ল্যান করছি এই সপ্তাহের মধ্যে আপনার বিপুলের এখানে আমাকে প্রশ্ন করতে পারেন, প্লাস যদি আপনারা একটা করতে পারেন, কি বলে গ্রুপ, এখানেও করতে পারেন আমার মেসেঞ্জার, আমাদের যে মেসেঞ্জার আছে সেখানেও প্রশ্ন দিলে আমি আপনাকে করতে পারবো। না